আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন মন্তা হেস্টেল নিউজ ভিউজ 24 বাজেট স্পেশাল 2024-25 অর্থ বছরের বাজেট এরই মধ্যে চ্যানেল 24 এর হাতে এসে পৌঁছেছে। 7,97,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন আগামী 6 জুন মাননীয় অর্থমন্ত্রী। এর মধ্যে যে হিসাব নিকাশগুলো আমরা এরই মধ্যে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করেছি যে এনবিআর এর লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 4,80,000 কোটি টাকা। বড় একটা ঘাটতি রয়ে গেছে, যদিও সেটা জিডিপির যদি আমি তুলনা করি 4.6%, কারণ বরাবরই এবার বলা হচ্ছিল যে এমন একটা সময় বাজেট দিতে হচ্ছে সুরক্ষিত বা আত্মরক্ষামূলক বাজেট ছাড়া এবার উপায় নেই। এই বিষয়টা নিয়ে দুজন অতিথি আমাদের সাথে আজ আলোচনা করবেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর, এবং আছেন ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সরাসরি এসে সময় দেওয়ার জন্য। ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছ থেকে প্রথমে একটু শুনতে চাই, 4,80,000 কোটি টাকা, দীর্ঘদিন ভ্যাট ট্যাক্স নিয়ে আপনি কাজ করেছেন, আপনার জীবনের বড় একটা সময়ের পেছনে কেটেছে। ইয়ার টু ইয়ার যদি কম্পেয়ার করি খুব বেশি বাড়ানো হয়নি, এটাকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আপনি প্রথমেই বলেছেন আমাদের হাতে এসেছে বাজেট, এটা ঠিক না, কারণ এটা পরশুদিন অফিসিয়ালি ঘোষণা হবে। যাই হোক, আমরা জানি, মিডিয়া জানতে পারে, জানা অসুবিধা নেই। যে প্রক্ষেপণ বা যেটা দেখানো হয়েছে, আপনি যথার্থই বলেছেন যে এটা একটা সংরক্ষিত না, ঠিক, এটা একটা সংরক্ষণমূলক আর কি, একটু ইয়ে টাইপের। তো সেটার থেকে যেটা দেখা যাচ্ছে এটা স্বাভাবিক, এটাই বোধহয় মনে হয় স্বাভাবিক হওয়া উচিত, যে এবার বেশি লম্ফন করা স্কোপগুলো নাই। কারণ সাধারণ ম্যাথমেটিক্সে যেটা বলে সেটাতে এই 5/4 বেশি 5/4 বলার সম্ভাবনা খুব নাই। এটার কারণটা হচ্ছে যে আমরা একটা প্রচণ্ড একটা চ্যালেঞ্জের মধ্যে, আমরা শুধু না, বিশ্ব অর্থনীতি নানানভাবে, এবং আমাদের যে সমস্ত খাত থেকে যে আয়ের উৎস, এমনি রেভিনিউ আর্নিং ছাড়াও আমার বাইরের থেকে যে বহির যে খাতগুলো আছে সেখান থেকেও একটা আসলে ইয়ে আছে। যদিও এই মে মাসে মনে হচ্ছে রেমিটেন্স যেন মনে হচ্ছে একটু বেড়েছে। এই একটা মাসের হঠাৎ রেমিটেন্স দিয়ে বোঝা যাবে না, কারণ এই রেমিটেন্স আবার কতটা প্রকৃত রেমিটেন্স আর কতটা অন্য লোকের টাকা, সেটাও আবার একটা দেখার ব্যাপার আছে। যাও, এটা ঠিক যে অর্থনীতি ঘুরে দাঁড়াতে চেয়েও কষ্ট হচ্ছে দাঁড়াতে, এবং নানান ধরনের কারণ আছে। তো সুতরাং এটা আমি মনে করি যে যেটা এস্টিমেট করা হচ্ছে সেটা নির্ভর করবে সার্বিকভাবে অর্থনীতির আচরণের উপরে। নিশ্চয়ই আমি আপনার কাছে ফিরব। প্রফেসর মোস্তাফিজুর রহমান, যেই কয়েকটি তথ্যপত্র আমরা এখন পর্যন্ত হাতে পেয়েছি সেটা বিশ্লেষণ করে আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা বাজেট ঘাটতি 4.6% রেখেছি, বরাবরই সেটা আমরা 5, এক সময় 5.5-এও চলে গিয়েছিলাম। ব্যাংক থেকে ঋণের একটা বড় লক্ষ্যমাত্রা 137,500 কোটি। এইটা আসলে একটা বাজেট পরিচালনার জন্য যৌক্তিক পদক্ষেপ হয়েছে কিনা, কি মনে হয়? ধন্যবাদ। দেখুন, আপনি যে বাজেট ঘাটতির কথা বললেন, এটা সাধারণত আমরা যখন নাকি উপস্থাপন করা হয় তখন এটা একটা এস্টিমেট করে এটা দেয়া হয়। তো দুঃখের বিষয়টা হলো যে আমাদের দেশে যে আয়ের প্রাক্কলন করা হয় সে আয়ও আমরা করতে পারি না, আর যে ব্যয়ের যে প্রাক্কলন করা হয় সেটাও আমরা করতে পারি না। সুতরাং ঘাটতির যে পরিমাণ, সে পরিমাণটা প্রাক্কলনের চেয়ে সবসময় কমই হয়। তো এটা একদিকে দিয়ে ভালো যে আমার ঋণ গ্রহণ করতে কম হচ্ছে কারণ আমার তো ঘাটতি কম, কিন্তু এটা সলিউশন না। সলিউশন না এই কারণে যে টোটাল আমার অর্থনীতির জন্য যে ধরনের ব্যয় দরকার এবং যে ধরনের আয় করতে পারলে আমি এই ধরনের ঘাটতি রেখেও আমি আমার পাবলিক এক্সপেন্ডিচার বাড়াতে পারি, সেটা তো আমরা বছরের পর বছর করতে পারি না। আপনি দেখেন আমাদের এই দক্ষিণ এশিয়াতেও সরকারি ব্যয় জিডিপির অংশ হিসাবে গড়ে 17-18%। তো আমার তো এখানে এটা 8-8.5%-এর বেশি আমার অভ্যন্তরীণ সঞ্চয় করতে পারছি না, আর এর সাথে যদি আমি ঘাটতি আরও 5% করি, কোনোভাবেই 13-14%-এর বেশি আমি আমার সরকারি ব্যয় আমি নিতে পারছি না। সুতরাং মূল জায়গাটা আমার কিন্তু খেয়াল করতে হবে দুই দিক থেকে। একটা হলো যে কিভাবে আমি আমার অভ্যন্তরীণ সঞ্চয় বাড়াতে পারি, আর দ্বিতীয় হলো যে কিভাবে যেটা আমি সম্পদটা ব্যয় করছি সেটা কিভাবে সাশ্রয়ীভাবে ব্যয় করতে পারি। আমি আরেকটা পয়েন্টে আপনার কাছে আসবো। 761,785 কোটি যদি আমরা 23-24-এর প্রক্ষেপণ ধরি, সেটার সাথে যদি আমি কম্পেয়ার করি 797, 30,000 কোটিরও কম কিন্তু বেড়েছে। এইটা যদি আমি প্রকৃত অর্থে বিচার বিশ্লেষণ করি, আসলে কতটুকু বাড়লো বলে মনে হয়? না, সেটা আপনি যদি জাস্ট অন্যান্য কিছু বাদ দিয়ে আমি যদি ইনফ্লেশন অ্যাকাউন্টিং করি, যে আমি যদি যে চলমান আমার 9% ইনফ্লেশন আছে, ওইটা যদি হিসাব করি তাহলে প্রকৃত অর্থে কিন্তু বাজেটের সাইজ বাড়েনি। হ্যাঁ, এবং এটা আমার মনে হয় যে এইবারের বাজেটের জন্য ঠিক আছে, তার কারণ আমাদের এখন একটা সংকোচনমূলক মুদ্রানীতি চলছে।
সে অনুযায়ী আমাদেরকে ঋণ যাতে বেশি আমাদের গ্রহণ করতে না হয় সেটার দিকে আমাদের খেয়াল করতে হবে। মুদ্রা সরবরাহ যাতে না বেড়ে আমার একটা মূল্যস্ফীতি যাতে আরও উস্কে না যায় সেটা আমার খেয়াল করতে হবে। সো এই জায়গাটাতে এই প্রথম আমি দেখলাম যে বাজেট চলমান যে আমাদের অর্থনৈতিক যেসব চ্যালেঞ্জ বলতে পারি, ঝুঁকি বলতে পারি, সংকট বলতে পারি, কিন্তু এটা তো একটা অস্থিতিশীল একটা অবস্থায় আছে সামষ্টিক অর্থনীতি। এটার একটা স্বীকৃতি আমি দেখছি। আপনি খেয়াল করবেন 2023-24 বাজেট যখন নাকি আমরা দিলাম ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরপরই, আপনি দেখবেন যে ওই বাজেটে যদিও তখন কিন্তু ফুয়েলের দাম থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমোডিটি প্রায় সবই বাড়ছিল, একমাত্র বাংলাদেশের বাজেটেই আমরা এটার কোনো ধরনের প্রতিফলন দেখিনি, যেটার খেসারত কিন্তু আমরা এখনও দিয়ে চলছি এবং এখান থেকে বের হয়ে আসাটা আমাদের জন্য কষ্টকর হচ্ছে। কারণ তখন যদি আমি প্রাক্কলন করতাম যে আমার আমদানি ব্যয় কত বাড়বে, আমার ব্যালেন্স অফ পেমেন্টসে কত ঘাটতি হতে পারে, তাহলে কি আমি কি আমার এক্সচেঞ্জ রেট যেটা আমার বিনিময় হার সেটাকে কি আমি কিছুটা তাহলে পরিবর্তন করে হ্রাস টানবো নাকি আমার আমদানির। এই যে টুলসগুলি ছিল কোনো টুলই কিন্তু আমরা ব্যবহার করি না। মনে হয়েছে যেন বিজনেস অ্যাজ ইউজুয়াল একটা বাজেট আমি করে দিয়েছি। আপনি যদি সেখানে ফেরত যান তাহলে কি প্রবৃদ্ধি কি মূল্যস্ফীতি প্রত্যেকটা প্রাক্কলন ছিল হলো একটা বায়বীয় প্রাক্কলন। সেই হিসাবে আমি বলবো এখন পর্যন্ত যেটুকু আপনি ইনফরমেশন দিলেন তাতে করে আমি বলবো যে এটা বাস্তব অবস্থাকে একটা স্বীকৃতি দিয়ে চেষ্টা করা হয়েছে প্রণয়ন করার জন্য। আমি আবারও আসবো ডক্টর আব্দুল মজিদ, এই যে বাস্তব অবস্থার প্রেক্ষিতে আমরা একটু সংরক্ষণমূলক বাজেটের দিকে যাচ্ছি, আমাদের একটা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আছে, কর্মসংস্থান বিনিয়োগ সব কিছুই তো একটা উন্নয়নশীল দেশের মধ্যে রাখতে হয়, সেইটা অর্জনের ক্ষেত্রে এই সংকোচনমূলক বাজেটটা বাধা হয়ে দাঁড়াবে কিনা? না, এটা বাধা হয় না, বরং বাস্তবতাকে স্বীকারের একটা চেষ্টা। কারণ এই চেষ্টাটা এই জন্যই দরকার, 26 সালে আমি যখন গ্রাজুয়েট হব তার আগে আমার যেভাবে চলা উচিত সেই চলার সক্ষমতা আমার নাই, মানে যেহেতু আভ্যন্তরীণ সম্পদের নাই, এগুলো নাই, তার ভিতর দিয়েও লক্ষ্যমাত্রার দিকে ঠিক রেখে এই ধরনের সংকোচনমূলক করতেই হয়েছে বা করা হচ্ছে। আমি আবার বলি, যাই কিছু করি এটা হচ্ছে কাগজ কলমের একটা হিসাবের ব্যাপার। আমি বাস্তবতায় কত কি করতে পারবো, পরিস্থিতি কতটা আমার নিয়ন্ত্রণে থাকবে, অনেক ধরনের অঘটন তো ঘটতে পারে, প্রাকৃতিক দুর্যোগ কত কিছু ঘটতে পারে, এবং যেসব সমস্যা অলরেডি সৃষ্টি করে ফেলেছি সেই সৃষ্টির অভিঘাতগুলোকেও আমি কতটা প্রশমিত করতে পারবো সেইটার উপরে, সেই দক্ষতার উপরে এটা নির্ভর করবে। তবু এটা ঠিক যে একটু সচেতনভাবেই বিষয়গুলোকে বাস্তবতায় এনে মাথায় রেখে এটা করা হয়েছে। কিন্তু এটাই কিন্তু যেমনটি ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব বলছেন, এটা কিন্তু সমাধান না, বা এটা কিন্তু একটা বিরাট কিছু করে বেরিয়ে আসার ব্যাপার তা না। বাট এটা ঠিক, ওই যে আমরা যেটা বলে থাকি, হ্যাঁ আমরা যেটা বলি মাইন্ড ইওর হেড, হ্যাঁ, আপনি রাস্তায় হাঁটছেন, আপনার মাইন্ড ইওর স্টেপ, হ্যাঁ, ঠিক করে চালা, সেইটার একটু সচেতনতাটা। আমরা যদি এনবিআর এর টার্গেটটা দেখি 4.30, যদি আমরা আগের প্রজেকশন ধরি এবার 4.80, 10%-এর সামান্য বেড়েছে। এইটা কি মানে আমাদের আগের যে গতিবিধি সেটার সাথে কম্পেয়ার করলে তো কিছুটা কম, এটা কি যৌক্তিক একটা টার্গেট হলো কিনা আপনার কি মনে হয়? যৌক্তিক তো টার্গেট বলবোই না, এটা তো একটা সিম্পল ম্যাথ, হ্যাঁ, যে আমার ওই ব্যয়ের বাজেট যেহেতু ওখানে আমি কমিয়েছি, আমি কি বলে ভর্তুকি ঘাটতি যেখানে একটু কমাচ্ছি, সেই জন্য এনবিআর-এর ভাগেও একটু ঘাটতির একটু আসছে, 10% আসছে। কিন্তু আমার দেখতে হবে আমি 4.30-এর জায়গায় 4.70 করছি, এই কথাটা 4.30 কথাটাই ঠিক কিনা, কারণ আমি 4.30 তো করতে পারিনি বা পারবো না। সুতরাং আমার বাস্তবায়নটার থেকে রিভাইজডের না, আমি আবার বলছি যা প্রকৃত অর্জন হবে তার থেকে কত % হবে সেইটার দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমার ইয়ার টু ইয়ার গ্রোথের ব্যাপারেও খেয়াল রাখতে হবে। এটা গেলে একটা দিক। আর একটা দিক হচ্ছে আমার অর্থনীতি ততটা সহনশীল, সহযোগী, বা যেখান থেকে আমি রেভিনিউটা নেব সেইগুলোকে কতটা আমি ঠিক মতন সংস্থাপন করতে পেরেছি তার উপরেও এটা নির্ভর করবে। আমি শুধু কাগজ কলমে বাড়িয়ে বা কমিয়ে দেখিয়ে দিলে তো হবে না। আমার অর্থনীতির যে সমস্ত বসংবাদ সমস্যাগুলো রয়েছে, ব্যাংকিং খাত একদম
একটা অতি নিম্নতম পর্যায়ে রয়ে গেছে, পুঁজিবাজার একদম নিম্নতম পর্যায়ে রয়ে গেছে, বিদ্যুৎ খাতে আমার তো ব্যয় দায় দেনার কোনো একটা হিসাব কিতাব ঠিক বোঝা যাচ্ছে না। এখনও বোঝা যাচ্ছে না যে আমি সেই যে একটা দিয়েছিলাম কি বলে মনিটরিয়াম কি ইমিউনিটি অ্যামনিস্টি, সেটা আর কতদিন চলবে? হ্যাঁ, এরকম নানা রকম আমার প্রশ্ন আমার রয়েছে। আমরা কিছু কিছু ব্যয় আমার বসে বসে দিতে হচ্ছে, আমার নিজের লোকেরই আমার ডলারে পেমেন্ট করতে হচ্ছে বা দিতে হচ্ছে। এই ব্যাপারগুলোকে যতক্ষণ না ঠিকমতো নিয়ে করা হবে, যেমন নিজেই সরকারি সংস্থাগুলোই একটা বড় কর খেলাপি, তার কাছ থেকে টাকাগুলো পাওয়া যাবে কি না, বা আমি ওই বড় বড় যেমনটি উনি বলছিলেন সাশ্রয়ী করার ব্যাপারে বড় বড় প্রকল্পে এমন এমন ছাড় দিয়ে রেখেছি, সেইটার থেকে আমি বেরিয়ে আসতে পারবো কিনা, এইগুলো সেটা একটা বড় প্রশ্ন। আমি আবারও প্রফেসর মোস্তাফিজুর রহমান, আমরা যদি সুদ পরিশোধের ব্যয়টা একটু বিশ্লেষণ করি, আমার এবারও প্রায় 7-8 হাজার কোটি টাকা বেশি সুদ দিতে হবে আগের চেয়ে, যদি আমরা প্রজেকশনের হিসাব ধরি। এটাকে আসলে কিভাবে দেখেন? কারণ আপনারা দীর্ঘদিন ধরে আপনি নিজেও সুদের যেই গ্রহণ এবং পরিষেবা এটা নিয়ে নানা রকম আলোচনা তথ্যপত্র তুলে ধরেছেন। এইটা করতে গিয়ে আমাদের অন্যান্য কার্যক্রম বাধাগ্রস্ত হবে কিনা, আমি ছোট একটা বিরতি নেই, জবাবটা আপনার কাছ থেকে শুনতে চাই। দর্শক, আপনারা মন্তাহা স্টিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 বাজেট স্পেশাল দেখছেন। একটা বিরতির সময় হচ্ছে, সাথে থাকুন। আবার স্বাগত জানাচ্ছি বিরতির পরে। আপনারা মন্তাহা স্টিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 বাজেট স্পেশাল দেখছেন। 2024-25 অর্থ বছরের বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। দুজন অতিথি আছেন, ডক্টর মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো সিপিডি, এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর। আবার স্বাগত জানাচ্ছি দুজনকে। প্রফেসর মোস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে বিরতিতে যাচ্ছিলাম যে এই যে দায় দেনা পরিশোধ এবং মানে সুদ পরিশোধের পেছনে আমাদের যে ব্যয়টা বাড়ছে প্রতি বছর, এটাকে কিভাবে দেখেন আপনি? প্রথম যে প্রসঙ্গটা নিয়ে আমরা আসলে আলোচনা শুরু করেছিলাম যে আমাদের অভ্যন্তরীণ যে সঞ্চয় ট্যাক্সেশন এবং নন ট্যাক্সেশনের মাধ্যমে এটা এত কম যে আমাদেরকে ক্রমান্বয়ে একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ নির্ভরতায় চলে যেতে হচ্ছে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক। এবং আপনি দেখবেন যে আমাদের পুরো উন্নয়ন কর্মসূচি যেটা, এটা কিন্তু আমাদেরকে ঋণ করে করতে হচ্ছে। তার কারণ হলো যে আমাদের রেভিনিউ বাজেটে কোনো সারপ্লাস জেনারেটেড হচ্ছে না। সুতরাং সেখানে আমরা যদি দেখি যে আমাদের এই ঋণ ভার যেটা, এটা ক্রমান্বয়ে বাড়ছে, এটা সুদাসল পরিশোধের দায়ভারও ক্রমান্বয়ে বাড়ছে। অভ্যন্তরীণ ঋণের কথা যদি বলি এইবারের কথা, তাহলে আপনি চিন্তা করেন গতবার হয়তো বা 9% সরকার ঋণ নিয়েছে, এবার তো 14-15% ঋণ গ্রহণ করতে হবে। আমাদের বৈদেশিক ঋণের কথা যদি বলি, অনেকগুলি আমাদের ঋণ কিন্তু ম্যাচিওর করছে, গ্রেস পিরিয়ড শেষ হচ্ছে এবং আমাদের ম্যাচুরিটি পিরিয়ড শুরু হচ্ছে, যখন আমার সুদ এবং আসল দুটোই আমাদের দিতে হবে। সুতরাং এই পুরো যে দায়ভারটা, এই দায়ভারটা কিন্তু আমার অভ্যন্তরীণ যে আয় হচ্ছে, সে আয় দিয়েই কিন্তু আমাকে মেটাতে হবে। তাহলে এটাকে বাদ দিয়ে আমার যে বিনিয়োগযোগ্য যে আয়টা থাকে, সেটা তো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে যাচ্ছে। সেটা সংকোচনের অর্থটা হলো যে আমাকে আবার ঋণ গ্রহণ করতে হবে তখন। তাহলে তো একটা দুষ্ট চক্রের মধ্যে কিন্তু আমরা পড়ে যাচ্ছি। সুতরাং সেদিক থেকেই আমাদের খুবই এখন আমাদের একটা কৌশল নিতে হবে। প্রায় একটা কথা বলেন যে আমরা এখন ঋণ করে ঋণের টাকা শোধ করছি। ওরকম একটা অবস্থা তো কোনো একটা অর্থনীতির জন্য তো কোনোভাবেই কাম্য হতে পারে না। কারণ তাহলে যেটা বলছিলাম যে ঋণ পরিষেবার দায়ভারটা ক্রমান্বয়ে বাড়বে এবং আমাদের অর্থনীতি আরও পরনির্ভরশীলতার ঋণে চলে যাবে। সুতরাং সেদিক থেকে কয়েকটি বিষয়, একটা হলো যে আমাদের দেশে দেখেন ফাইন্যান্সিয়াল মার্কেট যেটা, সেটা তো আমরা যেমন আমাদের স্টক মার্কেট একটা হতে পারত যে সেখানে ইকুইটি রেজ করে ইত্যাদি, সেটা আমরা করতে পারি না। ব্যাংকিং ব্যবস্থা এরকম একটা পর্যায়ে চলে গেছে যে এখন ওই ধরনের যদি এনপিএল থাকে তাহলে আপনি ইন্টারেস্ট রেটও কমাতে পারবেন না, কারণ বাকিটা দিয়ে তো ওইটাকে পোষাতে হবে। সবচেয়ে যেটা চ্যালেঞ্জিং হবে এরকম একটা অবস্থায়, সেটা হলো যে প্রাইভেট সেক্টরের বিনিয়োগকে আমরা তার মধ্যেও কিভাবে আমরা উৎসাহিত করতে পারি। এই বিষয়টা নিয়ে আমি ডক্টর আব্দুল মজিদের একটু বিশ্লেষণ শুনবো। ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার একটা টার্গেট সরকার ধরে রেখেছে। এই টাকা যদি আমি নিয়ে আসি, প্রফেসর মোস্তাফিজুর রহমান যেভাবে বলছিলেন যে আমাদের বেসরকারি বিনিয়োগ, সেটাকে উৎসাহিত করতে হবে, টাকা আসলে কোত্থেকে আসবে তাহলে বিনিয়োগের জন্য? না, এটা কিন্তু খুব উদ্বেগজনক একটা বিষয়। যেমন আমরা বড় বড় ঋণ গ্রহীতা তো থাকেই ব্যাংকের, কিন্তু অধিকাংশ ব্যাংকের উপরে আমরা খুব প্রত্যাশা করি এসএমই খাতে সে যেন অন্তত ঋণ প্রবাহ করে, নইলে তো ওরা টিকতে পারবে না, টিকতে পারতেছে না।
সেখানে যদি আমি দেখি যে ব্যাংকের যা যেটুকু সঞ্চিতি বা যা হচ্ছে ম্যাক্সিমাম সরকারই যদি নিয়ে যায়, তো তাহলে তো প্রাইভেট সেক্টরে তো বিনিয়োগ আর হবেই না, মানে থাকবে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসএমই খাত। যেমন একটি বিশেষ ব্যাংকের নাম বলছি না আর কি, তারা সবসময় এসএমই খাত এবং এদেরকে দেওয়ার জন্যই তাদের একটা উইন্ডো ছিল, যত শত সংবৎসরের ভিতরেও তারা করছিল। সেখানে তার বড় মালিক বলেছে এ টাকা সব আমাদের, সে নিজেই একাই এক এক জায়গায় নিয়ে যাচ্ছে। এখানে আমার হাজার হাজার এসএমই ওই ওই সহজ ওই অর্থ থেকে আর পাচ্ছে না। বিনিয়োগ শুধুমাত্র তো আমার মধ্য বা ওই যে বড়রা করে তা তো না, আমার তো যারা এই জীবন জীবিকার সাথে সংশ্লিষ্ট যে মানুষ, যে একটা স্বল্প পুঁজি নিয়ে যে চলে, তারও তো একটা পুঁজির সমর্থন লাগবে। হ্যাঁ, তো সেই জন্যেই ব্যাংকের খাতে টাকা কমে যাওয়া বা ব্যাংকের থেকে সরকার মানে যে ঋণ দিয়ে নেওয়া হবে বলা হচ্ছে, সেটা যদি ওর সঞ্চিতির চাইতে বেশি বা কাছাকাছি হয়, তো তাহলে তো সে ওই টাকা আর কেউ পাবে না বা পাওয়ার বিষয় হবে না। তবে ও না পেলে ওর কোনো উৎপাদন হবে না, ওর কোনো কাজ হবে না, কর্মসৃজন হবে না। না হলে পর এটা দিয়ে মনে হবে যেন সব টাকাই সরকারের হাতে দিয়েই সরকারি এটা ব্যবস্থা করছে। আপনি নিজে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন জায়গায় পড়ান এবং আপনার অনেক গভীর জ্ঞান রয়েছে। এই ম্যানেজমেন্টের জায়গায় কি আমরা বড় ধরনের কোনো দুর্বলতার মধ্যে পড়ে গেছি কিনা বা কোনো ট্র্যাপের মধ্যে পড়ে গেছি কিনা? না, ট্র্যাপ ওই যে কিছুক্ষণ আগে আপনি যেটা বলতেছিলেন, ওই যে বৈদেশিক ঋণ বা সুদের যে আসলে যে ব্যাপার, ইট ইজ অলরেডি একটা ট্র্যাপ। আপনি চিন্তা করেন অভ্যন্তরীণ ঋণের সুদ আপনার 2022-23 ছিল 82,000 এত। হ্যাঁ, ওইটার থেকে 23-24 89 সেখানে 93,000 হয়ে যাচ্ছে আগামী বছর। আর আপনি বৈদেশিক ঋণের সুদটাই দেখেন 9, তারপর ছিল 15, এখন হচ্ছে 20। অর্থাৎ আপনাকে মানে ইয়ে করছে এবং এটা ডবল হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ায় এটা তো একটা এটাকে অবধারিত দিতে হবে। এখানে কিন্তু কোনো মাপচাপার কোনো ব্যাপার নাই, সিস্টেমও নাই। তো ফলে আমার ওটা দিতে হবে এবং এটা আমি ডায়াবেটিসের সাথে যার জন্য তুলনা করি আর কি। আগে আমার ডায়াবেটিস ছিল 10, এখন দেখা যাচ্ছে 15। কখনো হাইপো হয়ে যাবার ভয় থাকে। এটা অর্থনীতি বলে হয়তো বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই যে ব্যাপারগুলো এখানেই আমি আরেকটা জিনিস একটু বিশেষভাবে করি। আপনি দেখেন জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত করসমূহের প্রবৃদ্ধি কীরকম 3.19, তারপরে গত বছর এটা রিভাইজ করে 4.10, এবার 4.80 করা হলো, 10 থেকে 4.80। আমরা যেটা নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করি। অন দ্য আদার হ্যান্ড জাতীয় রাজস্ব বহির্ভূত করসমূহ, এটাও তো একটা সরকারের একটা বড় আয়ের জায়গা। তার বেলায় আপনি দেখেন 7, তারপরে গত বছর রিভাইজ করে 19 এবং এবার 15 করা হচ্ছে। ওখানে পাবলিক ট্যাক্সের ওখানে জনগণের কাছ থেকে নেওয়ার বেলায় আপনি 4.10 থেকে 4.80 করছেন, অথচ সরকারের কাছ থেকে তার যে সমস্ত খাতের যে সমস্ত আয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত জমি রেজিস্ট্রেশন বা বিআরটি এর যে টাকার হিসাব, সেখানে আপনি 19-এর জায়গায় 15 করতেছেন, মানে আপনি কমাচ্ছেন। It reflects that you are not careful about নিশ্চয়ই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমরা রাষ্ট্রীয় যেই 49টা কর্পোরেশন এবং সংস্থা আছে সেটারও তথ্যপাত্রে যা দেখলাম যে 2024-25 অর্থ বছরে তাদের লোকসান নির্ধারণ করা হয়েছে 28,000 কোটি টাকা, যেখানে 23-24-এ সংশোধিত ছিল 5,500 কোটির মতো, তার মানে প্রায় 5 গুণ এরকম একটা। এইটার কারণ কি এবং এই সংস্থাগুলো আসলে অর্থনীতিতে কি ইনপুটস দিচ্ছে যে তার জন্য আমি এত বড় একটা ব্যয় রাখবো? আমি এই জবাবটাও একটা বিরতি নিয়ে তারপরে শুনবো আপনার কাছ থেকে। দর্শক, আরও একটা বিরতির সময় হয়েছে। মন্তাহা স্টিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 সাথে আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা মন্তাহা স্টিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 বাজেট স্পেশাল দেখছেন। আমরা আলোচনা করছি 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে। প্রফেসর মোস্তাফিজুর রহমান, আপনার কাছ থেকে ফিরছিলাম যে এই যে সরকারি সংস্থাগুলোর পিছনে আমি নতুন বাজেটে একটা বড় অংশ লোকসান করবে ধরে রেখেছি এবং নিশ্চয়ই তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কয়েক টাকা থেকে সাপোর্ট দিতে হবে, এটা কি মনে হয় আপনার কাছে? এটা তো আমরা দেখছি যে পৌনঃপুনিকভাবে আমাদের বাজেটের একটা বড় অংশ এগুলোতে আমাদেরকে দিতে হচ্ছে এবং এগুলো প্রায় সবগুলোই লোকসান। এবং আমরা কিন্তু বেশ আগে বলেছি যে এটার একটা ভালো রিভিউ হওয়া দরকার এবং কোনটা কিভাবে করা দরকার। কোনোটা হয়তো আমাদেরকে এটা প্রাইভেটাইজেশন করে এটাকে বিক্রি করে দিতে হবে স্ট্রেট, কোনোটা হয়তো বা মালিকানা সরকার রেখে ব্যবস্থাপনাটাকে এটা প্রফেশনালি এটা করে দিতে হবে, কোনোটা হয়তো শেয়ার মার্কেটে কিছুটা অফলোড করা হলো। কিন্তু মোদ্দা কথা সেটা হলো যে এটা একটা সার্বক্ষণিক একটা রক্তক্ষরণের মধ্য দিয়ে এটা যাচ্ছে এবং ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে প্রতি বছর
এবং আপনি দেখবেন এবারের বাজেটেও তো এটা তো পরিমাণ তো কিন্তু ক্রমান্বয়ে বাড়বে এবং বাড়ছে। সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে একটা টাকা যদি সেভ করা, এটা কিন্তু একটা টাকা আর্ন করার সমান। সুতরাং সেখানে আমাদেরকে এটা পুনর্বিবেচনা করা, রিভিউ করা, এটার এখন হাই টাইম। এবং এটা নিয়ে চিন্তাভাবনা, এমন একটা সময় যখন এখন আমরা যাচ্ছি, যখন আমাদের বিভিন্নভাবে সাশ্রয়ী হওয়ার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অর্থনীতিরই কারণে সেই জায়গাটাতে। সুতরাং সেইটা আমরা অনেক সময় কিন্তু কর্মসংস্থান ইত্যাদি কথা ইত্যাদি বলে আমরা নানান ধরনের যুক্তি দেখাই। যারা নাকি ওখানে আছেন তাদেরকে কিভাবে আমরা তাদের যে পাওনা সেগুলো দিয়ে আমরা রিটায়ার করাতে পারি, সেইভাবে চিন্তা করা যেতে পারে, কারণ তাদের রুটি রুজির প্রশ্ন আছে ইত্যাদি। কিন্তু এখানে একটা বড় ধরনের সংস্কারের প্রয়োজন আছে। এদের বিপুল পরিমাণ সম্পদও রয়েছে, এটার ব্যবহারটা এদের, হ্যাঁ অবশ্যই আপনি ঠিকই বলেছেন, বিপুল পরিমাণ সম্পদ আছে। এই সম্পদের কিন্তু সর্বোচ্চ কাঙ্ক্ষিত ব্যবহার কিন্তু হচ্ছে না। সুতরাং সেই জায়গাটাতে এগুলোকে ছোটোখাটো ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা যেতে পারে। এখানে কর্মসংস্থানের অন্যান্য যেগুলো নাকি অনেকগুলি আছে, যেগুলো এখন এগুলো রাখার প্রয়োজন নেই। নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির। আপনি দেখেন ডিজিটাল অর্থনীতি ক্রমান্বয়ে আমাদের বাড়ছে, বিভিন্ন ধরনের ইনোভেটিভ বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ আসছে, ইয়াং ছেলেমেয়েরা আসতে চাচ্ছে। তাদেরকে কিছুটা অবকাঠামোগত সুবিধা দিলে তারা কিন্তু তখন অনেক কিছু করতে পারে। সেখানে নতুন কর্মসংস্থান হবে। ডক্টর মজিদ বলছিলেন যে স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রি, এইটাই তো যে কোনো ধরনের অর্থনীতির এখানেই বড় কর্মসংস্থান হয়। এখানেই কিন্তু শোভন, যদি আমি আয়ের সৃষ্টি করতে পারি তাহলে একটা বন্টনের দিক থেকে কম বৈষম্যমূলক একটা সমাজও আমরা এবং রক্তক্ষরণের যে কথাটা বলছিলেন নিশ্চয়ই সেটাও কমানোর সুযোগ রয়েছে। ডক্টর মজিদ, আপনার কাছে যাব, কি মনে হচ্ছে যে এই বাজেটটা যতটুকু তথ্য উপাত্ত আমরা হাতে পেয়েছি সেটা বাস্তবায়ন করা সরকারের পক্ষে সম্ভব হবে কিনা? আরেকটা জায়গায় আপনার একটু নজর দিতে চাই, এই যে রিকারেন্ট কস্ট, আমাদের যে রিকারেন্ট এক্সপেন্ডিচার, এটাও আমরা দেখলাম যে বছর ব্যবধানে বড় একটা উল্লম্ঘন। সেইখানে কি সংযমী হওয়ার সুযোগ ছিল বলে মনে হয় কিনা আপনার? এখানে সংযমী হওয়ার কথা 2020 সালের মার্চ মাসে যখন করোনা আমাদের দেশে প্রবেশ করেছে, সেই সময় থেকেই সিপিডি প্লাস সকলেই বলেছেন যে আপনি এখনই একটা নেন, হ্যাঁ, পারলে তওবা করেন যে আমি অন্তত সাশ্রয়ী হব, আমার কোথায় কোথায় কৃত সাধন করা দরকার, কি করতে হবে। কিন্তু সেগুলো কিন্তু কিছু করাও হয়নি বা হচ্ছে না হয়ে আজকে অনবর্তক ব্যয়, এই অনবর্তক যে ব্যয়টা বাড়ছে, এই অনবর্তক ব্যয় বাড়া মানে তো এটা অনেক ধরনের। আপনি অন্যভাবে বলছেন কর্মসৃজনের বিষয়, আপনি গত কয়েক বছর লক্ষ্য করবেন, বোধহয় 7-8 বছরই ডেপুটি সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি পর্যন্ত অফিসারদের বসে বসে ওএসডি হিসেবে বসে বসে বেতন দেওয়া হয়েছে। এটা একটু সংস্কারের দরকার না? সে একটা অভিজ্ঞ লোক, তারে আপনি রাখবেন না, তাহলে চাকরি থেকে তাকে ছেড়ে দেন, তারপরে সে, কিন্তু সেই দিকে যাওয়া হবে না, কারণ গেলে সে কোর্টে দিয়ে কেস করতে পারে ইত্যাদি। আমি বলতে চাচ্ছি সাশ্রয়ী হওয়ার যথেষ্ট প্রয়োজন এবং যথার্থতা ছিল, কিন্তু সেটা না করে আপনি আমরাই বলি আমাদের অর্থনীতি, আমরা সে পথে হাঁটছি না। আমরা আরও বেশি এমন প্রকল্প হয়তো নিচ্ছি যেটার এই পর্যন্ত গেলে হচ্ছে, কিন্তু ওই যতক্ষণ না আমি সার্কেলটা পূরণ করতে পারছি ততক্ষণ আমার এই ব্যয়টাও ব্যর্থতায় হয়ে যাবে যদি আমি শেষ না করি। এমনভাবে প্রকল্প, যেমন কয়েকদিন আগে বণিক বার্তায় বলল, বেশ কয়েকটা প্রকল্পে শুধু সমীক্ষা, ওই যে স্টাডি, তাতেই হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়ে গেছে। ওই প্রকল্প আমার নেওয়ার সক্ষমতা নেই। তাহলে আমি এই ব্যয়গুলো কেন করতে গেলাম? এবং এই বিষয়গুলো সোল সার্চিং ছাড়া, আমি শর্ট অ্যানালাইসিসই বলি এমনি পাঠ্যপুস্তকের ভাষায়, শর্ট অ্যানালাইসিস করা এখন অবধারিত ব্যাপার হয়ে গেছে। আমার উইকনেসগুলোকে আমাকে পছন্দ করে সেখানে ঠিক করতে হবে। আমার যেসব সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলোকে আরও বেশি উচ্চাঙ্গে তুলে ধরতে হবে, এবং আমার কি থ্রেট আছে সেই থ্রেটগুলো আমার দেখতে হবে। আমরা শেষ করব আজকের আয়োজন। প্রফেসর মোস্তাফিজুর রহমান, সংক্ষেপে যদি একটু যুক্ত করতেন যে আমরা চাই যে এই বাজেটটা বাস্তবায়িত হোক, সরকারকে কি করতে হবে? না, অবশ্যই আমরা চাই যে বাজেট বাস্তবায়িত হোক, কারণ বাজেট বাস্তবায়নের সাথে আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান, প্রবৃদ্ধি সব কিছুই জড়িত। সমস্যা যে জায়গাটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হলো যে আমরা যে ধরনের আমাদের বিনিয়োগ করছি বা ব্যয় করছি সেটা আমরা সাশ্রয়ীভাবে অনেক সময় করছি না, সুশাসনের সাথে করছি না,
সময় মতো শেষ করছি না। তার ফলে যেটা হচ্ছে 100 টাকায় যেটা আমার করার কথা ছিল সেটা আমার 400-500 টাকা চলে হ্যাঁ, সেটা আমার কয়েক গুণ এটা বেড়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো যে এখন সময় আসছে ব্যয়ের দিক থেকে আমাদেরকে অবশ্যই আমাদের ব্যয়ের দক্ষতা বাড়াতে হবে। আর সেটা বাড়াতে গেলে সরকারি যেসব প্রতিষ্ঠানগুলি আছে, সেবামূলক প্রতিষ্ঠান বলি বা বাস্তবায়নমূলক প্রতিষ্ঠান বলি, তাদেরকে জবাবদিহিতার আন্ডারে নিয়ে আসতে হবে। অনেক ধন্যবাদ। আমাদেরকে সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করতে হচ্ছে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো মান্তাহা স্টিল প্রেজেন্টস নিউজ ভিউজ 24 বাজেট স্পেশাল। ভালো থাকবেন সবাই।